ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি রাত দুপুরের দ্বিতীয় নম্বর এপিসোডে। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি সুব্রত আপনাদের সাথে, আর আপনারা শুনছেন রাত দুপুরে। আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম পিয়ালি মণ্ডল। নিজের সাথে ঘটা একটি ঘটনা। কেমন আছো সুব্রতদা? আশা করি খুব ভালো আছো। আজ যে ঘটনাটা বলবো সেটি আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। বেশি কথা না বলে ঘটনাটা শুরু করছি। ঘটনাটির সূত্রপাত 2.5 মাস আগে। আমার বাড়ি বানেশ্বরপুর, হোগলা স্টেশনের কাছে। আমি হোগলা স্টেশন থেকে ট্রেনে উঠে দক্ষিণ বারাসাত স্টেশনে নেমে রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পড়তে যাচ্ছিলাম। সময়টা ছিল আনুমানিক 4টে নাগাদ। আশেপাশে লোকজন, গাড়ি ঘোড়া সবই নিত্যদিনের মতোই চলছে। হঠাৎ খেয়াল করলাম রেল লাইনের উপর দিয়ে প্লাস্টিক বা পলিথিনের মতো কিছু একটা আমার মাথার উপরে এসে ঠেকল। আমি উপর দিকে তাকাতেই জিনিসটা আমার ডান কাঁধের দিকে চলে যায়। আমি কোনোভাবেই চোখে দেখতে পারছি না জিনিসটা, তবে স্পষ্ট অনুভব করতে পেরেছি জিনিসটা আমার ডান কাঁধ থেকে ঘাড় হয়ে পিছন দিক দিয়ে ঘুরে বাম কাঁধের দিকে আসতেই আমি যেই বাম কাঁধে মুখ ঘোরালাম, জিনিসটা যেন কর্পূরের মতো উবে গেল। এই পুরো ঘটনাটা আমার সাথে 25 থেকে 30 সেকেন্ডের মতো সময় ধরে চলেছে, এবং আমি ওই জায়গায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে পায়ের আশপাশটা ভালো করে দেখে নিলাম কোনো প্লাস্টিক পড়ে আছে কিনা। কিন্তু অবাক করা ব্যাপার হলো সেখানে কিছুই ছিল না। আমার পিছনে যে 4 জন মহিলা হেঁটে আসছিলেন তাদের মুখের ভঙ্গি দেখে মনে হলো না যে ওরা কিছু দেখেছে। অতএব আমার মনের ভুল ধরে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। স্যারের বাড়ির গলিতে ঢুকতেই একটি মন্দির আছে। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রণাম করে স্যারের বাড়িতে ঢুকলাম। সেদিন আমাদের স্যারের জন্মদিন ছিল, তাই বন্ধুরা মিলে স্যারের জন্য কেক এনেছিল। কেক কাটার সময় আমি এক পাশের দেওয়ালে ঠেস দিয়ে বসেছিলাম। হঠাৎ অনুভব করলাম একটা হাত আমার বাম কাঁধে পড়ল। আমি ভীষণভাবে ভয় পেয়ে গলা দিয়ে কিছু একটা সাউন্ড বের করলাম। যেহেতু বার্থডে সেলিব্রেশন চলছিল তাই হয়তো আমাকে কেউ লক্ষ্য করেনি। অবাক করা বিষয় হলো আমার পিছনে তো দেওয়াল, কেউ হাত রাখবে কি করে? যাই হোক, আমি আমার এক বন্ধুকে পুরো ব্যাপারটা জানালাম, এবং আমার বন্ধু একটু ভীতু স্বভাবের, তাই সে নিজেও ভয় পেয়ে গেল আর আমাকে বলল যে আমি যেন আমার মাকে সবটা জানাই। দাদা যখন আমায় টিউশন থেকে বাড়ি নিয়ে যাচ্ছিল তখন ট্রেনে করে যাওয়ার সময় দাদাকে ঘটনাটা খুলে বললাম। দাদা বাড়িতে গিয়ে মাকে পুরো ঘটনাটা বলল। মা বলল ওকে ইউটিউবে ভূতের কার্টুন দেখা এবং শোনা দুটোই বন্ধ করতে বল। এখানে বলে রাখি, আমি ইউটিউবে ভূতের গল্প এবং ভূতের কার্টুন দেখতে খুব ভালোবাসি। আমি নিজেও ভাবলাম যে হয়তো মা ঠিকই বলছে, বেশি পরিমাণে এসব শোনার জন্যই হয়তো আমার সাথে এগুলো হচ্ছে। তাই দিনে খুব অল্প সময়ের জন্য আমি তখন ভূতের গল্প শুনতাম। এরপর আবার স্বাভাবিকভাবেই দিন অতিবাহিত করছিলাম। তবে হ্যাঁ, ওই ঘটনার পর রোজ রাতে আমি খারাপ খারাপ স্বপ্ন দেখতে শুরু করলাম। এই 2.5 মাসে আমার সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, যেগুলো আমি একটা একটা করে বলছি। একদিন সকালে আমি ঘুমাচ্ছি, মা দাদা কেউ ঘরে নেই। মা সকালে বাজারে এবং দাদা কাজে গেছিল। আমার বাবা মারা গেছেন বিগত 5 বছর হতে চলল। তখন সম্ভবত সকাল 8টা বাজে। আমি একটা ভয়ের স্বপ্ন দেখে ঘেমে ধরপড় করে উঠে পড়লাম। এখানে বলে রাখি, আমার ঘর এবং মায়ের ঘর পাশাপাশি, শুধু মাঝখানে একটা দরজা। সেই দরজা খোলা থাকলে আমার বিছানা থেকে মায়ের ঘরের কিছুটা অংশ স্পষ্ট দেখা যায়। ঘুম ভাঙতেই আমার চোখ পড়ল দরজাটার দিকে। আমি দেখতে পেলাম একজন লম্বা, খুব রোগা, গায়ে চিকচিক একটা টি শার্ট। সে আমায় দেখে দরজা দিয়ে খুব দ্রুত মায়ের ঘরের ভিতরে ঢুকে গেল। আমার ঘরের সব জানালা বন্ধ থাকায় আমি আবছা আলোয় তার মুখও দেখিনি। শুধু মনে হলো একটা শরীর হতে পারে। এটা আমার মনের ভুল। তবে হ্যাঁ, সেই সময় আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং কোনোভাবে দৌড়ে নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। আর এত দ্রুত লোকটা ঘরের ভিতরে ঢুকে যায় যে সেটি আমার ভ্রম নাকি সত্যিই আমি জানি না। আমার কাছে তার কোনো সঠিক ব্যাখ্যা নেই। আর একটা ব্যাপার যেটা আমার মধ্যে এই 2.5 মাসে লক্ষ্য করা যায়,
সেটি হলো, আমি খুব রেগে যেতাম। খুব অল্প সময়ের মধ্যে রেগে গিয়ে চিল্লিয়ে উঠতাম। এমনকি মাঝে মাঝে আমার রাগ এত বেড়ে যেত যে আমি নাকি মাকে মারতে এগিয়ে যেতাম, এবং কোনো কোনো সময়ও মেরেও দিতাম। পরে আমার খেয়াল আসতো, আমি কেন এত রেগে গেলাম, আমি কেন আমার মাকে মেরে দিলাম। আমার যত ঝগড়া সব হলো মায়ের সাথে। এমনকি মাঝে মাঝে ঝগড়া করে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতাম। প্রায় প্রতিদিন ঝগড়া হতো। ঝগড়ার কারণটা যে কি সেটি বিবেচনা করতে গেলে হয়তো মানুষ হাসবে, কারণ সামান্য সামান্য কারণে ঝগড়া হতো। একদিন ঝগড়ার মাত্রা এত বৃদ্ধি পেল যে আমি সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিলাম। গলায় দড়ি দেওয়ার মতো কাজ করতে যাচ্ছিলাম, তবে শেষ পর্যন্ত দিতে পারিনি। আমি নিজেই অবাক হয়ে যেতাম আমি এটা কেন করছি। তারপর আস্তে আস্তে আবার সব স্বাভাবিক হয়ে যেত। আমি খুব খেতে ভালোবাসি, কিন্তু সেটা লিমিটেড পরিমাণে। তবে কিছুদিন ধরে আমি অনেকটা বেশি পরিমাণে খাবার খেলেও আমার খিদে আমি মেটাতে পারতাম না। অবাক করা ব্যাপার হলো দাদা, আমি আগে কোনোদিনও একা রেল লাইনের ধার দিয়ে হাঁটিনি। আমার বাড়ির থেকে রেল লাইনটা খুব কাছেই, তাই ইদানিং বিকালে করে কাউকে কিছু না জানিয়ে আমি রেল লাইনে হাঁটতে যেতাম। আমার খুব ভালো লাগতো রেল লাইন ধরে হাঁটতে। দাদা বারণ করা সত্ত্বেও আমি লুকিয়ে রেল লাইন দিয়ে আসা যাওয়া করতাম। একদিন সকালে আমি লুকিয়ে রেল লাইন ধরে পড়তে যাচ্ছিলাম। আমাদের পাড়ার এক মায়ের বয়সী, যাকে আমি কাকিমা বলে ডাকি, সে আমায় বলল, কিরে তুই রেল লাইন দিয়ে যাচ্ছিস কেন? পিছন থেকে ট্রেন আসলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি সেই কাকিমাকে নিজের অজান্তেই উত্তরে বলি, আমার এখান থেকে যেতে ভালো লাগে তাই আমি যাচ্ছি। এটা বলে আমি সেখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি। হাঁটতে হাঁটতে খেয়াল আসে আমি কাকিমাকে এভাবে কেন উত্তর দিলাম। কাকিমা আমার মাকে কথাটা জানায়, এবং কাকিমা মাকে বলে দেয় যে মা যেন আমাকে কোনো গুণিনের কাছে নিয়ে যায়। তাই আমার মা আমাকে না জানিয়ে নিজেই গুণিনের কাছে যায়, এবং আমার মায়ের গুণিনের কাছে যাওয়ার ঘটনাটি বলছি। আমার মা গুণিনের কাছে গিয়ে সবটা জানায়। গুণিন মাকে একটি মাদুলি দেন এবং বলেন সেটি আমাদের বাড়ির উঠোনে পুঁতে দিতে। যদি 3 দিন পরও ওই মাদুলিটি সেখানে পোঁতা অবস্থায় পাওয়া যায়, তবে কোনো অশুভ শক্তি আমাদের বাড়িতে নেই। আর যদি মাদুলিটি মাটি থেকে উপরে তুলে ফেলা হয়েছে এমন অবস্থায় পাওয়া যায়, তবে যেন আমার মা আমাকে সেই গুণিনের কাছে নিয়ে যায়। মা বাড়িতে ফিরেই মাদুলিটি পুঁতে দেয়। 3 দিন পর মা দেখতে পায় যেখানে মাদুলিটি পোঁতা হয়েছিল সেখান থেকে কেউ যেন খুবলে খুবলে মাটি উঠিয়ে মাদুলিটি মাটি থেকে তুলে এনেছে। আর এই পুরো ঘটনাটা মা দাদাকে জানায়। দাদা এই ঘটনাটা শুনে আমাকে গুণিনের কাছে নিয়ে যাওয়ার জন্য মাকে বলে। ঠিক সেদিনই আমার এবং মায়ের মধ্যে একটা ঝামেলা হয়। আমি মাকে মারতে এগিয়ে যাই, মা ভয় পেয়ে যায়। সে সময় আমি নিজে নিজেই হঠাৎ করে কাঁদতে শুরু করি, যেটি আমার সাধারণ কান্নার থেকে আলাদা। এই কান্নাটা ধরুন ফুপিয়ে ফুপিয়ে, এবং বলতে থাকি আমাকে ও ডাকছে। আমার মা দেরি না করে আমাকে গুণিনের কাছে নিয়ে যান। গুণিন আমায় দেখা মাত্র বলে দেন, এই সব কাজ খাবি জিনের। আমার বয়স যেহেতু 17 বছর, তাই সেই জিন আমাকে মারতে পারেনি। সেই জিন আসলে আমাকে দক্ষিণ বারাসাতের রেল লাইন থেকে ধরেছিল, এবং ওর মতলব ছিল আমার যেদিন 18 বছর পূর্ণ হবে সেদিনই সে আমায় আত্মহত্যা করিয়ে তার সাথে করে নিয়ে যাবে। ভয়ের ব্যাপার যেটা ছিল সেটা হলো 18 বছর হতে আমার আর মাত্র 2 মাস বাকি ছিল। তারপর গুণিন আমাকে এবং আমার মাকে একটি যজ্ঞের কথা বলেন, যেটি করলে ওই জিনের হাত থেকে আমি রক্ষা পাব। আমায় 1 বছর চোখে চোখে রাখতে বলেন। গুণিনের কথা মতো সব পালন করলাম, এবং দাদা তুমি বিশ্বাস করবে না, আমি আগের মতো আবার স্বাভাবিক হয়ে গেছি। এবং এই 2.5 মাসে আমার মধ্যে যে খারাপ বিহেভিয়ার দেখা গিয়েছিল সেগুলি আর নেই। হতে পারে আমার মায়ের জন্য আমি আমার জীবন ফিরে পেলাম। এই ছিল আমার ঘটনা। জানি অনেকটা বড় হয়ে গেল, পারলে আমার ঘটনাটা ইউটিউবে তোমার চ্যানেলে বলো। অসাধারণ একটি ঘটনা। লাস্ট লাইন আমার খুব ভালো লাগলো, যে হয়তো মায়ের জন্য আমি আবার আমার জীবন ফিরে পেলাম।
সত্যি মায়েরা কত রকম ভাবে আমাদেরকে রক্ষা করে, এবং মা নিজেদের অজান্তেই হোক বা নিজেদের জ্ঞানে হোক সব সময় আমাদের রক্ষার কথা, আমাদেরকে ভালো রাখার কথাই তিনি কিন্তু ভাবতে থাকেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আর চাইলে আপনিও আপনার জীবনে এমন কিছু ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। সাথে সুব্রত @gmail.com অথবা সুব্রত নস্কর ফেসবুক পেজে ইনবক্সে লিখে পাঠাতে পারেন আপনার ঘটনা। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ছিলাম সুব্রত। দেখা হবে আগামী সপ্তাহে এমন কিছু রোমাঞ্চকর ঘটনার সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘটনা পাঠাতে ভুলবেন না। ধন্যবাদ।